আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। জিতছে বিএনপি, জিতছে তো বিএনপি। আওয়ামী লীগ অফিস খুলতেছে বা হই হই রই রই, এইটার কারণটা কি? আওয়ামী লীগ তো জিতে নাই, ইলেকশনও করতে পারে নাই। তাইলে এই যে আওয়ামী লীগ পোলার, এবং একটা জিনিস আপনাকে খুব ভালো করে একটু খেয়াল করেন, এইখানে অনেক হয়তো দ্বিমত পোষণ করতে পারেন আমার সাথে। দুই একটা জায়গা ছাড়া ম্যাক্সিমাম জায়গায় দেখেন ওই একটা স্টিকার কাগজগুলো আছে না, এগুলাতে লেখাই না এটা দিয়া ওই পতাকা একটা ধইরা ভাগবে, সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট দাঁড়াইয়া এরপরে চলে যায়। আপনি খেয়াল করেন, এই হচ্ছে যে কাজ, শুধু ফুটেজ খাওয়া। আমরা গেছি, আমরা মিছিল করেছি জয় বাংলা, 3বার 4বার জয় বাংলা দিয়া ওই একটা জাতীয় পতাকা ধৈরেই ভাগে। আপনি চিটাং মহানগর অফিস খুলছে সেম একই ভাবে। এইসব নাট্যামি বন্ধ করা উচিত, সর্বপ্রথম নাটকবাজি এগুলা। আর আওয়ামী লীগের লজ্জা থাকা উচিত, লজ্জা। আজকে এনসিপি যেটা বলছে গ্রিন সিগন্যাল, আমি তো বলবো যে আওয়ামী লীগের এখন যারা আছে তারা গলায় দড়ি দিয়া মইরা যাও তোমরা, সোজা কথা। এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই এই কথাটা কেন বলতেছেন, আমি এখন যে কথাগুলো বলবো আপনি নন স্টপ, আপনি কোনো বাধা না দিয়ে একটু শুনতে দেন, পাবলিকও একটু শুনুন। 1975 সালে শেখ মুজিব মারা যাওয়ার পরে আপনার সায়েম, এই খন্দকার মোস্তাক আর সায়েম যখন ক্ষমতা নেয়, প্রথমে মোস্তাক পরে সায়েম, এরপরে জিয়া আসে। জিয়া রহমান ক্ষমতা নিয়ে প্রথম রাজনীতি করার সুযোগ দেয় জামাতকে। আবার এই জামাতরে ঠেকানোর জন্য মৌলানা মান্নান ইনকিলাবের ওরে আইনা দেয়। এই দুইটারই দিয়েও যখন ভাগাভাগি করে ডিভাইড করেও যখন হইতেছিল না, থামানো যাচ্ছিল না, তখন যাই আবার উনি ইন্ডিয়াতে যান। জিয়া রহমান আপনার ইন্ডিয়ার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে কথা বলেন, তখন শেখ হাসিনা ওখানে ইন্ডিয়াতে, শেখ রেহানা ওখানে। এরপরে বাংলাদেশে আসেন। এখন শেখ মুজিব মারা যাওয়ার পরে মাত্র 6 মাস 8 মাসের পরের কথা বলছি এগুলো। তখন আবার কোনো দল তো নাই, সব দল তো ব্যান করে দিয়ে গেছেন। আছে কে? শুধুমাত্র বাকশাল। বাকশাল আবার 2 গ্রুপ, মহিউদ্দিন গ্রুপ আর আব্দুর রাজ্জাক গ্রুপ। তার উপরে আছে সিরাজ শিকদার গ্রুপ একটা। এরপরে আছে আপনার যে জাসদ, খুব শক্তিশালী তখন। এরপরে আছে আবার আপনার যে মারা গেল, এই কর্নেল তাহের, উনি মারা যাওয়ার পরে ওনার তো ফাঁসি দিল, ওনার একটা বিশাল গ্রুপ ভিতরে ছিল, সেনাবাহিনীর ভিতরে। এগুলা নিয়ে জিয়া রহমান যখন ত্যক্ত বিরক্ত অবস্থা, মানে নিজের যান বাঁচে না, তখন উনি আস্তে আওয়ামী লীগরে আইনা উস্কালেন যে আপনারা জোরা তাজউদ্দিন দিয়ে আওয়ামী লীগকে বললেন যে আপনারা রাজনীতি করেন, আমি একটা বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা করি। সেইটা দিয়ে আজ পর্যন্ত এখনো দেখেন বিএনপি বুক চাপড়ায় বলে যে আমরা বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা না করলে তুমি আওয়ামী লীগ আইতে পারত না। তো আজকে সে আওয়ামী লীগের আবার সে লজ্জাজনক হারামজাদাদের এখনো হয় নাই। এতদিন কি কইছে জানেন, যে হ্যাঁ সেনাবাহিনী আছে আমরা বেরোতে পারছি না। এখন তো সেনাবাহিনী নাই, এখন তোরা বাইরস্তা কেন? এখন কাজে এখন তো বিএনপি পেতাবে কেন? তোরা 17 বছর কি বিএনপির চুম্মা দিছিলি রে? এখন বিএনপির দয়ায় এসে তোরা দল করবি, তোদের ওই হ্যাডামটুকু নাই, রাস্তায় নাই মা, যে আমরা একটা আন্দোলন খাড়া করে বিএনপির বাধ্য করি যে তোমরা আমাদের নিষেধাজ্ঞা তোলো। এ দেখবেন এই যে আওয়ামী লীগের এখন ওই যে বিএনপি যদি এবার নিষেধাজ্ঞা আবার তোলে, তুলে পরে আজীবন বলবে যে আমরা বারবার বাবার থেকে ছেলে আমরা প্রতিবারই এসে তোমরা আওয়ামী লীগকে আমরা বাঁচাইছি, তোমরা আমাদের পায়ে ধরে পায়ে ধোয়া পানি খাও। সেটা আমি দেখতে পাচ্ছি চোখের সামনে। এই যে হারামজাদাগুলা হয় না বিএনপি, মনে হয় যেন তারা জিতছে আওয়ামী লীগ। তোরা হারামজাদারা যাইয়া তো কোনো একটা জায়গায় একটা মিনিট দাঁড়াই তারস নাই, একটা মিনিট দাঁড়ায় নাই। আবার কি জানেন, এমন এমনও খবর আছে আমারে, ধরেন আপনার নোয়াখালী অফিস খুলছে, কে খুলছে? ধরেন মাসুদ সাহেব নোয়াখালী অফিস খুলছে, ওই রফিক সাহেব কাছে কয় মাসুদ দেন এত জিতেছে, কয় যা 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 ভাঙি দে। বিএনপি লই যে আওয়ামী লীগের ফলা ভাঙছে, আবার আপনার ওই যে আরেকজনে খুলছে এটা ভাঙি দিতেছে। এই যে অবস্থা, দাঁড়াইতেই পারস না হারামজাদারা, আবার অফিস খুলে আবার এটা সবাই খুব উৎসাহের সহিত ফেসবুকে দিচ্ছে, অমুক জায়গায় খুলেছি তমুক জায়গায় খুলেছি। মানে আমার এখন মুখ খারাপ করতে ইচ্ছা করে, আমার ইচ্ছা করে যে আমি এমন ভাবে তাদের গালাগালি করি যাতে তারা যদি 3 মাসের গর্ভবতী হয় এটাও বাচ্চা নামিয়া জায়গা পেট থেকে।
এত খারাপ একটা প্রজাতি দেখছি এখন। ওই আসনে গত 25 বছরে কোন পার্টি জিতছিল? 17 বছর তো আওয়ামী লীগ, তারও আগে কে জিততো ওই আসন? ওইটা আওয়ামী লীগ অধ্যুষিত আসন। ওই আসনে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন না করলে আপনার নির্বাচনে জিততে পারতো না। কারণ জামাতের তো ভাই নর্মাল ভোট। আপনাকে এর আগে আপনার একটা ইয়েতে বলছিলাম যে আওয়ামী লীগের ভিতরে বিএনপি আছে, আওয়ামী লীগের ভিতরে জামাত আছে, আবার বিএনপির ভিতরে জামাত আছে, কিন্তু জামাতের ভিতরে জামাত নাই। জামাত একক দল, তো জামাতের ভোট একদম সহি শুদ্ধ যা ভোট। যার কারণে এটা নেগোসিয়েশন আগেই করছিল যে ভাই আমাদের জিতান, আমরা যদি জিতি আপনারা ঘর বাড়িতে আইতারবেন, আপনাদের অফিস আদালত খুলে দিব। এইটা ঠিক আছে যে একটা সহাবস্থানের ব্যবস্থা করতেছে বিভিন্ন জায়গায় বিএনপির নেতা কর্মীরা গত 17 বছর তারাও আমাদের সাথে ছিল। এখনো অনেক বিএনপির নেতারা বলতে দেখবেন যে আওয়ামী লীগের আমলে তো আমরা সাথে ছিলাম, ব্যবসা বাণিজ্য করছি, এগুলা ঠিক আছে। বা এখন বিএনপি আওয়ামী লীগের থাকতে ইচ্ছে, সেটাও ঠিক আছে। আমার দুঃখটা হইলো তোরা এখনো বাংলাদেশে দাঁড়াইতে পারতেছিস না কেন? এতদিন তো ভয় পাইছিস, খালি কইছিস যে সেনাবাহিনী সেনাবাহিনী, এখন তো সেনাবাহিনীও নাই। এতদিন যখন পুলিশ বাহিনী যখন বিএনপি যখন গত 17 বছর যখন চিলাইছে পুলিশ ছাইরা নাইমা দেখ খেলা দেখামু, তখন তো ঘাটতারামি করছস। এখন কই? এখন ঘাটতারামি দেখাস না কেন? তাহলে আজকে একটা কথা বলি, নাসরুল হামিদ বিপু কথাটা মনে আছে? মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী। গত 4 দিন আগে আমার এখানে একটা লাইভ ছিল, ওখানে ঢাকার কেরানীগঞ্জের এক ছেলে এসে ওখানে বক্তৃতা দিচ্ছে। আমি তো মানে আপনার তৃণমূল নিয়ে এটা এস এম কামাল, আমার কোনো দায় দায়িত্ব নাই, আমি বসে আছি একের পর এক তুলছি, গেস স্পষ্ট করতেছে। সেই ভদ্রলোক আইসা সম্ভবত এই বিপু তার কি কর্মচারীকে আইনা আপনার পদ পদবিতে দিছে, এগুলো নিছে। তো এগুলো তো একদম সবাই জানে যে কি করছে। এবং বিপুর বাবা এখন আজকে আমাকে সকালবেলা একজন ফোন দিয়া, উনি বিপুর পিএস, উচ্চ শিক্ষিত। কেন ভাই ফোন দিলেন? কয়ে আপনার এখানে যেই লোক আসছে ওই লোক ওই অমুক চেয়ারম্যানের লোক। আমি কি আপনারা কি সৎ? কয়ে জি ভাই। আমি যে কে? বলে যে আমি বিপুর ইয়ে। আমি তো কোন বিপু? কয়ে অমুক। আমি চিনি না। কয় উনি বিদ্যুৎ মন্ত্রী, আপনি চিনেন না? আমি তো ওকে ডোনাল্ড ট্রাম্প, যে ওরা চিন্তা হবে মিয়া, সোর চারটা। কয় ভাই উনি আওয়ামী লীগের জন্য বোধ করছেন, ওনার বাপ। আমি কিছু ওনার বাপও সোর ছিল, ওনার বাপ আওয়ামী লীগ, ওই যে শেখ মুজিবের, কয় শেখ মুজিবের সাথে। হ্যাঁ শেখ মুজিবের সাথে একসাথে ছিলেন, জেল খাটছেন, শেখ মুজিবের বিয়া করাইছেন, তো তার মিষ্টি খাওয়াইছেন। সেই নাসরুল হামিদ বিপুর বাপের কথা কইতেছেন যে ওই ভূমিদস্যু ছিল তৎকালীন সময়ে 74, 73, 74 সালে। তো শেখ মুজিবের সাথে তো ইয়েও ছিল, কি বলে আপনারা এটা, খন্দকার মুস্তাকও ছিল না শেখ মুজিবের সবচেয়ে কাছের লোক। কোটি কোটি টাকা বানাইছো, আর এখন তোমার সমস্ত ব্যবসা বিপুর 2 নম্বরই সমস্ত ধান্দা চলে এনসিপি আর ইনুসের আন্ডারে। তার লোক ফোন দিয়া এখন আমাদের বলে যে ভাই অমুক দালাল অমুক দালাল। কিরে হারামজাদা, তোরা এটা বলার আগে তুই নিজে এসে ফেসবুক মুখ খোলস না কেন? আমি যখন তারে বললাম যে তুমি চেহারা দেখাও না কেন, ভাই আপনি বুঝেন না আমরা রাজনীতি করে আমাদের সমস্যা আছে না, আমাদের লোকজন চিনে না। আমি যে তোর মতন কুত্তার চেয়ে আমারে বেশি চিনে আমার অঞ্চলে, আমি চেহারা দেখাইতারি, তুই দেখাইতার, তবে তুই চোর, স্বীকার কর যে তুই চোর। তুই চোর না হলে বলস না কেন? তুই কয়েক হাজার কোটি টাকার সম্পদ লুট করছস। এটা যারা বলছি সেটা হচ্ছে বিপুর পিএস মিজান নামে এক ছেলে। ফোন নাম্বার যে ফোন দিয়ে ওইটা স্ক্রিনশট রেখে দিছি, তারে নিয়ে স্পেশাল একটা ভিডিও বানাবো চিন্তা করছি। এই হচ্ছে আওয়ামী লীগের দুর্দিন। 1000 কোটি টাকা মারছে এই বিদ্যুৎ মন্ত্রী, মাইরা দিয়ে এখন ভাইগা জায়গা বসে আছে, সে আমেরিকা জায়গা বসে আছে। আর এই পুরা কেরানীগঞ্জ এলাকাটা ধ্বংস করছে এই বিপু এবং বিপু পরিবার। বিপুর ভাই আর ওবায়দুল কাদেরের আরেকজন, এরা মিলা 4000 কোটি টাকার টেন্ডার লুটপাটের বাণিজ্য করছে। এগুলো তো সব পত্রিকাতে আসছে। গত 18 বছরের পত্রিকা যদি ঘাটেন, লাস্ট 5 বছরের পত্রিকা ঘাটলে এদের দুর্নীতির কোনো ফিরিস্তি পাবেন সব। তো তার লোক এই পকেট করে, মানে বিপুর কর্মচারী যারে ছাত্রলীগ না জানি যুবলীগের সেক্রেটারি বানাইছে, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি বানাইছে, হে হারামজাদা এখন আমার আইসা কথা কয়।
আমারে ফোন দেয় যে অমুক লোক আসছে কিনা, আর আমি জানি নাকি? আমি তো পিক এন্ড চুজের ভিত্তিতে গেছি। আমি রাস্তায় হাঁটতেছি, যারে পাইছি তারে তুলছি, জিজ্ঞেস করছি। আমার এখানে দর্শক আসছে, আমি লিঙ্ক ওপেন করে দিছি, যার যা ইচ্ছা দেখলাম, ছবি দেখাচ্ছে, ওকে উঠাই দিলাম, ভাই বল, চেহারা দেখাইয়া বল, ঠিক আছে না? আওয়ামী লীগের দুর্দিন, আপনি তো বলতেছেন আওয়ামী লীগের দুর্দিন, কিচ্ছু নাই এখন বলবো আমি, এদের কোনো কিছুই নেই আর। এদের নেতারা সাহস করে সামনে আসতে পারে না, চেহারা দেখাইতে পারে না। এই দলের নেতারা 5-6 জন আছে, এরা চেহারা দেখায়, আর বাকি সব তো চেহারা না দেখে বিকার হয়েছে। এমনি বাঘ মারবে, ভাল্লুক মারবে, বহুত কিছু, মানে দুনিয়া উল্টে ফেলাবে যে সেই অবস্থায় আছে। আমরা কিছু ইউটিউবে যারা আছে তারা ছাড়া, তারা যদি আস্তে আস্তে আওয়ামী লীগ সম্বন্ধে কথা বলা তারাও যদি বন্ধ করে দেয়, তাহলে এই দলের আর কোনো অস্তিত্বই পাওয়া যাবে না কয়দিন পরে। আফগানিস্তানে এই সপ্তাহে নতুন একটি আইন হয়েছে। আইনটি কি? পারিবারিক আইন এবং ক্রিমিনাল আইনের একটি সংযোজন হয়েছে। সেখানে বলা হয়েছে যে একজন হাজব্যান্ড তার স্ত্রীকে ততক্ষণ পর্যন্ত পিটালেও অপরাধ হবে না যতক্ষণ তার রক্ত বের না হয় অথবা হাড্ডি না ভাঙে। কথাটা আরেকটু বলি, অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে শাসন করার জন্য পিটাতে পারবেন, লাথি দিতে পারবেন, বিছনার থেকে পেলে নিচে ফেলে দিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে তার যেন হাড় না ভাঙে আর রক্ত বের না হয়। মানে আপনি শেষে ফেলতে পারবেন কিন্তু রক্ত বের করতে পারবেন না, আর হাড় ভাঙতে পারবেন না। এই দুটি না করে যতক্ষণ পিটাতে পারেন ততক্ষণ পর্যন্ত এটি আইনত কোনো অপরাধ নয়। আমরা যেখানে প্রতিনিয়ত সারা বিশ্বে একটি কুকুর, একটি বিড়ালকেও যদি আপনি পিটান সেটাকে অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। বিনা বিচারে, বিনা অপরাধে, বিনা কারণে যদি একটি কুকুর ভেড়ালকেও আপনি পিটান, সেটাও কিন্তু আজকের সমাজে পৃথিবীর নানা দেশে, নানা দেশ বলবো কেন, প্রায় সব দেশে এটি একটি অপরাধ হিসেবে গণ্য হয়। কিন্তু ইসলামী শাসন কায়েম করে এই আফগানিস্তানে যে আইনটি হলো, সেটি হলো নারীকে আপনি পিটাতে পারবেন, আপনার মতো ব্যবহার করতে পারবেন। তার মানে নারী এখন আর আফগানিস্তানে মানুষের পর্যায়ে নেই। এই যে মানবতার এই চরম বিপর্যয়, মানবতার যে এই অবমাননা, ধর্মের যে এই বিবর্তন, এই দুঃখজনক যে ঘটনা, এই ঘটনাটি ঘটে গেল আমাদের একবিংশ শতাব্দীতে সকল সভ্য মানুষের সামনে। কিন্তু আমাদের কিছুই করার নেই, কারণ সেটি আফগানিস্তানের ভেতরের শাসকরা করছে। এখন আমাদের দেশেও কিন্তু আল্লাহর আইন, সৎলোকের শাসন নামে ধর্মীয় শাসন প্রতিষ্ঠা করার কিন্তু একটি আন্দোলন আমরা দেখেছি। গেল কদিন আগে, এই মাসেই 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হয়ে গেল, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের জন্মের সাথে যাদের ইতিহাস জড়িত, এই দেশের উন্নয়নের সাথে যাদের ইতিহাস জড়িত, এ দেশের বিনির্মাণে, এই দেশের সংবিধানে এবং অর্থনীতিতে যাদের ইতিহাস জড়িত, তাদেরকে বাদ দিয়ে তো বাংলাদেশে যারা ধর্মের রাজনীতি, বাংলাদেশে যারা আল্লাহর আইনের রাজনীতি নিয়ে আসতে চেয়েছিলেন, তারা আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে খুলনা, রংপুর, তারপর বরিশালের বিভিন্ন অঞ্চল, ওইসব অঞ্চলে তারা বেহেশতের টিকিট বিক্রি করেছে। জান্নাতের টিকিট বিক্রি করেছে কিনা জানি না, বেহেশতের টিকিট বিক্রি করেছে। এখন এই যে ইসলামী শাসন, এই ইসলামী শাসন যদি আপনার ছেলে, আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মাতা যদি এই ইসলামী শাসনের নামে এই ব্যবস্থায় যদি ফিরে আসার চেষ্টা করে, তাহলে বিশ্ব কোথায় যাবে, নারীদের অধিকার কোথায় যাবে, পৃথিবীর কোন অবস্থানে আপনি থাকবেন, সে বিষয়টি নিয়ে একটু আলোকপাত করতে চাই। আপনি দেখেন যে জামাতে ইসলাম এবং তার অঙ্গ সংগঠন, তার জঙ্গি সংগঠনগুলো 300টি আসনে মনোনয়ন দিয়েছে টোটাল। এই 300টি আসনের মধ্যে একজন নারীকেও মনোনয়ন দেয়নি।
অথচ বাংলাদেশে জামাতে ইসলামী যে পরিমাণ ভোট পেয়েছে তার বেশিরভাগ ভোটে নাকি নারীদের। হায় রে নারী, হায় রে অন্ধকার যুগ, হায় রে অশিক্ষা, হায় রে সমাজ, হায় রে রাষ্ট্র। যে নারীকে দাসী বানানোর পায় তারা। আফগানিস্তানে কিন্তু আপনি এখন দাসী রাখতে পারবেন, অর্থাৎ আপনার দাসী রাখাকেও আফগানিস্তানের সরকার বৈধ করে দিয়েছে, আর নারীদেরকে পেটানোটাকেও বৈধ করে দিয়েছে। সেই ইসলামী শাসন আমরা শুনেছি বাইতুল মুকাররমে। আমার জীবদ্দশায় আমি দেখেছি বহুবার, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, জামাতে ইসলামের মিছিল থেকে বা জামাতে ইসলামের বিভিন্ন প্রোগ্রাম থেকে এই রকম স্লোগান দিতে আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্ট 2024 পরবর্তী সময়ে বাংলাদেশ পাকিস্তানের স্লোগান দিতে আমরা দেখেছি। কাওয়ালি সন্ধ্যা হইতে আমরা দেখেছি, পাকিস্তানের পতাকা উড়াইতে দেখেছি, জিন্নার জন্ম উৎসব করতে আমরা দেখেছি। সেই তারা বাংলাদেশকে আফগানিস্তানের মডেলে যে করতে চায়, তার নেতৃত্বের অগ্রভাগে যারা দিচ্ছে তারা কিন্তু নারীদেরকে ডেকে নিয়ে এসছে। অথচ এই নারীরা বুঝছে না যে এই নারীদেরকে জবয় করার জন্যই কিন্তু এই শাসন ব্যবস্থার দাবেদাররা। তাদের মডেলটা কোথায়? একটা মডেল আপনারা দেখলেন আফগানিস্তানে, দ্বিতীয় মডেলটি ইরানি। এই ইরান আপনারা জানেন, একটা সময়ে ইরান যখন রেজা শাহ পাহলভি ছিল, যখন মোসাদ্দেক ছিল, তখন সমগ্র আরব বিশ্বে এবং এই পারস্য উপসাগরীয় অঞ্চলে যে ইরান, ইরাক, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, দুবাই, ওমান, আমিরাত, এই রাষ্ট্রগুলোর মধ্যে সবচাইতে ধনী যে রাষ্ট্রটি ছিল, যাদের সভ্যতার ইতিহাস 4000-5000 বছরের যারা ছিল, তারা ছিল ইরান। ইরানের যে পরিমাণ মাথাপিছু আয় ছিল, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার সহ অন্য কোনো দেশের মাথাপিছু আয় তার অর্ধেকও ছিল না। সেই দেশটিতে যখন 1979 সালে ইসলামী রেভলিউশন হলো, এই দেশটি আস্তে আস্তে ফকির হতে শুরু করলো। অস্ত্র তারা ঠিকই বানাচ্ছে, কিন্তু ফকির হতে হতে এখন এমন অবস্থা, মধ্যপ্রাচ্যে ইয়েমেন, সিরিয়া, এই দুটি রাষ্ট্রকে বাদ দিলে আর কোনো দেশের সাথেই ইরানের তুলনা চলে না। প্রত্যেকটি রাষ্ট্র অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করেছে, কিন্তু ইরান পারেনি। কেন পারেনি? তারা ওই ধর্মীয় রাজনীতির বেড়াজালে আটকে গেছে। আপনারা জানেন, ইরান একটি টাকা, বাংলাদেশের একটি টাকা কিনতে ইরানকে খরচ করতে হয় 8000 টাকা, আর $1 সমান ইরানে এখন মিলিয়ন রুপিস। তাহলে বোঝেন একটা রাষ্ট্রকে পদদলিত করতে করতে কোথায় নিয়ে গেছে। তারপরে আসেন আপনারা, আরেকটি রাষ্ট্র আছে তার্কি, তুর্কি, তার্কি আপনি যেটাই বলেন, তুরস্ক। এই রাষ্ট্রটি ইউরোপের 3 ভাগের 1 ভাগ, রাশিয়ার, উজবেকিস্তান, কাজাকিস্তান, আজারবাইজান সহ এইসব অঞ্চলের বিশাল একটা অংশ। মধ্যপ্রাচ্যের একমাত্র ইরান ছাড়া প্রায় সবগুলা দেশ শাসন করেছে বছরের পর বছর, শত শত বছর ওসমানীয় খেলাফত। সেই তুরস্ক আজকের দিনে এসে কোথায় অবস্থান করছে? কামাল আতাতুর্কের যুগের পর সেখানে যখন এই তুরস্কের ওয়েলফেয়ার পার্টিরা যখন ধর্মের নামে যখন রাজনীতিতে আসলো, তার্কির অবস্থা পৃথিবীর ইতিহাসে, তার্কির যদি গত 200-300 নয় 1000 বছরের ইতিহাস দেখেন, 1000 বছরের মধ্যে সবচেয়ে কম শক্তি সম্পন্ন, কম অর্থনীতি সম্পন্ন এবং সবচাইতে অশান্ত তার্কি হচ্ছে আজকের তার্কি। তাহলে দেখেন, ইসলামী শাসন দেখলেন, ইরানও দেখলেন, তার্কি দেখলেন, তারপরে আসেন সিরিয়া। এই আইএস জঙ্গিরা যখন ইরাক থেকে, এই ইয়েমেন থেকে এবং সিরিয়া থেকে বেরিয়ে এই সিরিয়াতে যখন আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে, যুদ্ধ শুরু হয়, তার এই সিরিয়া আপনারা জানেন, দামেস্ক একটা সময়ের ইসলামের গৌরব উজ্জ্বল ইতিহাস সব দামেস্ককে ঘিরে।
বড় বড় শাসকেরা শাসন করেছে এই দামেস্ক ভিত্তিক। সেই দামেস্ক এখন একটা মৃত্যুপুরীর মতো। আপনি যদি বাড়িঘরের দিকে তাকান, আপনি যদি মাঠঘাটের দিকে তাকান, আপনি বুঝবেন যুদ্ধ বিধ্বস্ত এক বিদর্ভ নগরী। সেই দেশটি এখন বিজ্ঞার সাজি নিয়ে নিয়ে ঘোরে। তারপর এই ইসলামী জঙ্গিরা চাড়া দিয়ে উঠছিল মাথা ইয়েমেনে, হুতিরা। এখন এই বিদ্রোহীরা নানানভাবে দেশটাকে খুব দুর্বিষহ একটা জায়গায় নিয়ে গেছে। অসংখ্য মানুষ না খেয়ে মারা যাচ্ছে। তার মানে আপনারা যদি পরিচিত দুনিয়াতে যেখানে ইসলামী শাসন নামে ধর্মের শাসন কায়েম হয়েছে বা ধর্মীয় শাসন, আরেকটি হলো আপনি সুদান। এই সুদানেও কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা বশিরেরা কায়েম করেছিল। সেই সুদান, আহারে, প্রতি বছর না খেয়ে কি পরিমাণ মানুষ মারা যায় সেটার ইয়াত্তা নেই। তাহলে আপনারা দেখেন, একদিকে নারীর প্রতি বিদ্রুপ, নারীর প্রতি বৈষম্য, আরেকদিকে মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলা। বাংলাদেশ তো আরো খারাপ অবস্থা হবে। কেন হবে? 18 কোটি মানুষের দেশ, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবকিছু নিয়েই কিন্তু আমাদের সংগ্রামটা রয়েছে। তারপরে দেখেন, এই যে বাংলাদেশটি বেষ্টিত হচ্ছে একটি হিন্দু রাষ্ট্র দ্বারা। বাংলাদেশের 3 দিক দিয়ে একটি হিন্দু রাষ্ট্র ভারত, আরেকটি রাষ্ট্র বার্মা এক কোনায়, সেটিও অমুসলিম রাষ্ট্র। এই দুটি রাষ্ট্রের সাথেও এই ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর সম্পর্ক খুবই খারাপ। এই মৌলবাদী রাষ্ট্রটির মূল উদ্যোক্তা, মূল ফাইন্যান্সার হচ্ছে পাকিস্তান। কারণ পাকিস্তানের ইচ্ছা হচ্ছে যে বাংলাদেশকে একটি বাফার স্টেট হিসেবে ব্যবহার করে ভারতের বিভিন্ন অঞ্চলে হামলা চালানো, ভারতকে অশান্ত করা, ভারতকে ভাঙার চেষ্টা করা। কিন্তু ভারত আজকে অর্থনৈতিকভাবে, আন্তর্জাতিকভাবে এবং সামাজিকভাবে এমন একটি জায়গার দিকে রওনা দিয়েছে, তাদের শিক্ষা ব্যবস্থা, ইনক্লুসিভ এডুকেশন এমন একটা জায়গায় গিয়েছে, তাদেরকে এখন আর আপনি ওই 2-1টা জঙ্গি উৎপাদন করে, 2-1টা জঙ্গি প্রোডাকশন করে ভেঙে দেওয়া, অশান্ত করা, ধ্বংস করা আর সম্ভব না। এখন বাংলাদেশে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে এই ধর্মভিত্তিক রাজনীতির হোতারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছিল। বাংলাদেশের মানুষ মজলুম ছিল, তারা মজলুমের পাশে দাঁড়ায়নি, তারা জালেমের পাশে দাঁড়িয়েছিল। সেই মজলুম এবং জালেমের যে সংগ্রাম, এই সংগ্রাম কিন্তু এখনো বহমান। এই সংগ্রামে নারীদেরকে এই জালেমরা টেনে এনেছে, আর আমরা আনতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আমাদেরকেও পথ খুঁজতে হবে। কারণ ধর্ম বাংলাদেশের মানুষের 1000 বছরের ঐতিহ্য। এই দেশের মানুষ ধর্মপ্রিয়, এই দেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্ম অন্ধ নয়। কিন্তু এই মৌলবাদী গোষ্ঠী মানুষকে ধর্ম অন্ধ বানাতে চায়। পৃথিবীর নানান মুসলিম দেশ আমি ঘুরিয়েছি। আমি তিউনিসিয়াতে গিয়ে গ্র্যান্ড মস্কে নামাজ পড়ে ওদের নামাজের ধরন, ওদের চিন্তা চেতনা বোঝার চেষ্টা করেছি। আমি তিউনিসিয়ার পর মরক্কোতে গিয়েছি, ইজিপ্টে গিয়েছি, আমি গিয়েছি সৌদি আরব, আমি গিয়েছি দুবাই, আমি গিয়েছি কাতার, এইরকম অসংখ্য মুসলিম দেশে। আমি গিয়েছি বসনিয়া হার্জেগোভিনা। এইসব দেশে গিয়ে আমি বোঝার চেষ্টা করেছি যে মুসলমানদের ওইসব দেশের মানুষের চিন্তা চেতনা কেমন। ওদের চিন্তায় এবং চেতনায় আধুনিকতার ছোঁয়া আছে। এরা মানুষকে উন্নত জীবন দিতে চায়, নারীকে পুরুষের পাশাপাশি একটা সুন্দর অবস্থানে রাখতে চায়, তাদের দেশ, তাদের সমাজ, তাদের রাষ্ট্রকে তারা উন্নত করতে চায়। এই ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ওই প্রাচীন চিন্তা চেতনাকে তারা ফিরিয়ে আনতে চায় না। আপনারা আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের যে অবস্থা দেখেছেন, ইসলামের যুগে কিন্তু সেটার মুক্তি ঘটেছিল। আর আজকে এসে আবার আফগানিস্তান আইয়ামে জাহিলিয়াতের দিকে মানুষকে, নারীদের জীবনকে নিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে এখনই আমাদের সমাজে একটা রিফরমেশন চিন্তা ভাবনা করতে হবে। যারা এখন ক্ষমতায় আছে তাদের দায়িত্ব বেশি। আমরা যারা ক্ষমতায় নেই, আমরা যারা দুরবস্থায় আছি, তাদেরও কিন্তু দায়িত্ব নিতে হবে। দায়িত্বটা যদি আপনি না নিতে পারেন, তাহলে এই সমাজে এই ধর্মীয় গোষ্ঠী একদিন অন্ধকার নিয়ে আসবে। আর এই অন্ধকারের সাথে
মোকাবেলা করতে না পারলে এই পুরা সমাজটাই অন্ধকারে ডুবে যাবে। গ্রামে গঞ্জে শহরে আপনি গেলে দেখবেন তাদের কথাবার্তা অ্যাগ্রেসিভ। আপনি বিভিন্ন জায়গায় গেলে দেখবেন তারা কিন্তু তাদের প্রয়োজনে আপনি আওয়ামী লীগও সাজবে, বিএনপিও সাজবে, কমিউনিস্ট পার্টিও সাজবে। মানে অর্থাৎ যত রকমে চেহারাটা বদলানো দরকার তত রকমই তারা বদলাতে পারবে। এই যে বদলানো চেহারা, এই বদল হয়ে যাওয়া চেহারা, এই চেহারার আড়ালে তাদের কি আছে সেটা আপনারা জানেন না। আসুন, আমরা আফগানিস্তান হতে চাই না, আমরা পাকিস্তানের মতো একটা ফেইল স্টেট হতে চাই না যেখানে প্রতি সপ্তাহে মসজিদে বোমা ফোটানো হয়। আমরা ইরানের মতো একটা ভঙ্গুর রাষ্ট্র হতে চাই না, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও এটা ফকিন্নি দেশ হয়ে আছে। আমরা হতে চাই না ইয়েমেন, আমরা হতে চাই না সিরিয়া, আমরা হতে চাই না সিরিয়া অথবা আমরা হতে চাই না সোমালিয়া, আমরা হতে চাই বাংলাদেশ, যে দেশটির শত শত বছরের ঐতিহ্য হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আসুন, আফগানিস্তানের নারীদের মতো আমার নারীদেরকেও যেন নির্যাতন অত্যাচার সহ্য করতে না হয়, নারীরা যেন দাসীতে পরিণত না হয়, সেই রকম সমাজ গঠনের জন্য এখনই যদি উদ্যোগ আমরা না নিতে পারি তাহলে এই সমাজ, এই রাষ্ট্র একদিন আমাদেরকে জবাবদিহি করবে। জঙ্গি মাহাদির ব্যাপারটি আপনারা জানেন, সে ভারতের প্রতি ঘৃণা বিদ্বেষ দেখানো, পুলিশ হত্যা করার সে ঘোষণা থানায় বসে যে দিল যে আমরা পুলিশ হত্যা করেছি, থানা জ্বালিয়ে দিয়েছি, কি দম্ভ তার, সেগুলো আমরা দেখব এবং পরবর্তীতে সর্বশেষ তার অবস্থান কোথায়, কি হয়েছে সেটা আমরা জানবো। আপনারা জানেন যে সে দিল্লিতে গেছিল, গিয়ে সেখানে ফিনল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে, আমি এর আগে বলেছিলাম পর্তুগাল, এর আগে বলেছিলাম ইংল্যান্ড, আসলে এরা তো মিথ্যা কথা বলে এবং তথ্যের গ্যাপ থাকে, লুকিয়ে চোরের মতো যায়। তো সেই মিসিং ইনফরমেশনগুলো ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করো। পোল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে সে ইন্ডিয়া গেছিল, ভারতে পোল্যান্ডের দূতাবাসে গিয়ে ভিসা অ্যাপ্লাই করছিল, যে ভিসাটাকে বলে পেটিকোট ভিসা, অর্থাৎ কন্ট্রাক্ট ম্যারেজ। তার চেয়ে বয়সে 8 বছরের বড় একজন নারীকে সে বিয়ে করে পোল্যান্ড যাওয়ার চেষ্টা করছিল এবং সেই নারীকে 30 লক্ষ টাকার উপরে অর্থ দেবে বলে সেই নারীকে প্রতিশ্রুতি দিয়েছিল, কিছু অর্থ দিয়েছে। জানেন, তারা কোটি টাকার উপরে অর্থ আত্মসাৎ করেছে মামলা বাণিজ্য করার মাধ্যমে। তার নেপথ্য থেকে তার গডফাদারকে সবাইকে আপনাদের সামনে একে একে তুলে ধরবো, অনেক কিছু দেখার রয়েছে। চলুন একে একে আপনারা একটু শেয়ার করে দিন, যেন আরও অনেকেই এই লাইভটি দেখার সুযোগ পান। এবং আপনাদের কিছু করণীয় আছে। করণীয়টা কি, যে পোল্যান্ড যারা অবস্থান করছেন তাদের কিছু দায়িত্ব আছে। লোকাল পুলিশ স্টেশনে যাবেন। আমি কিছু নিউজ লিঙ্ক এই ইউটিউবের এবং ফেসবুকের ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, যেগুলো আন্তর্জাতিকভাবে, বিশেষ করে ভারতের মেইন স্ট্রিম মিডিয়া, এনডিটিভি, দ্য টেলিগ্রাফ এবং আরও কয়েকটি সংবাদ মাধ্যম তার এই দিল্লি থেকে ডিপোর্টের বিষয়টি তুলে ধরেছে। সে যে আত্মস্বীকৃত পুলিশ খুনি সেটি ক্লিয়ারলি মেনশন করেছে, তার ছবি এবং পাসপোর্টের ডিটেল সেই সকল সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ পেয়েছে, সেগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে। এবং আপনারা পোল্যান্ডে যারা থাকছেন, ফিনল্যান্ডে, তারা গিয়ে আপনার লোকাল পুলিশ স্টেশনে বা যদি আপনার পলিটিশিয়ান কারোর সাথে পরিচয় থাকে তাদেরকে এই নিউজগুলো লিঙ্কগুলো দিয়ে বলবেন যে সে যেন কোনোভাবে ফিনল্যান্ড যেতে না পারে, কারণ ভারত থেকে সে ডিপোর্ট হলেও সে চেষ্টা করবে রিশিডিউল করে থাইল্যান্ড থেকে সে ভিসা তার এটা সম্পূর্ণ করতে, অথবা সে হয়তো ভারতে ভিসা সম্পন্ন করেছে। আপনারা যে ভিডিওটি দেখেছিলেন সেটি আবার দেখাবো, যে ভিএফএস গ্লোবালে সে কীভাবে ছিল। এবং এই যে আপনি যদি ফিনল্যান্ডে নাও থেকে থাকেন, আপনার নিশ্চয়ই কোনো না কোনো আত্মীয় স্বজন ফিনল্যান্ডে থাকেন, তাদেরকে অনুরোধ করবেন, এটা সম্পূর্ণ সেফ, আপনাকে তেমন কিছু করতে হবে না, পুলিশকে জানিয়ে রাখতে হবে সে যেন সেনজেন বা এই ইউরোপের কোনো দেশে ঢুকতে না পারে। এবং যারা নর্থ আমেরিকায় আছেন তারাও এই ডিটেলগুলো আপনি যদি অ্যাপল ইউজার হন তাহলে আপনার নোটপ্যাডে কপি পেস্ট করে রাখবেন তার পাসপোর্টের ডিটেল সহ। আর যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে গুগল ডক বা অন্য কোনো নোটসে আপনি রেখে দিতে পারেন, যেন আমরা অবশ্যই জানাবো, তার গতিবিধি মনিটর করবো, বাংলাদেশের সে অ্যারেস্টেড না হয়। যেহেতু মব সরকার চলে গেছে, পালিয়েছে ইউনুস, কিন্তু তার ছায়া তো রয়ে গেছে। দেখছেন থাম্বনেলে ছায়া পরিহিত পিনাকি ভট্টাচার্য। তো এইটা একটা প্রতীকী ছবি। এরকম অনেক কিছু বিষয় আপনাদের দেখাবো। প্রথমে মাহাদির ব্যাপারটি আপনারা জানেন, সে
ভারতের প্রতি ঘৃণা বিদ্বেষ দেখানো, পুলিশ হত্যা করার সে ঘোষণা থানায় বসে যে দিল যে আমরা পুলিশ হত্যা করেছি, থানা জ্বালিয়ে দিয়েছি, কি দম্ভ তার, সেগুলো আমরা দেখব এবং পরবর্তীতে সর্বশেষ তার অবস্থান কোথায়, কি হয়েছে সেটা আমরা জানবো। আপনারা জানেন যে সে দিল্লিতে গেছিল, গিয়ে সেখানে ফিনল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে, আমি এর আগে বলেছিলাম পর্তুগাল, এর আগে বলেছিলাম ইংল্যান্ড, আসলে এরা তো মিথ্যা কথা বলে এবং